এনসিপি পলিটিক্যাল পার্টি করে ভুল করছে আরকি। কারণ আমার মনে হয় না তারা খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারবে। তারা যদি হিরো হিসাবে বাইরে থাকতো, বাইরে থেকে একটা প্রেশার গ্রুপ হিসাবে তারা পলিটিক্যাল পার্টিকে প্রেশার ক্রিয়েট করতো, তাহলেই কিন্তু ভালো হতো আরকি। বিএনপি তার প্রতিপক্ষ হিসেবে ১ম এ কাকে মনে করছে? জামাতকে নাকি এনসিপিকে? আমি মনে করি না যে এনসিপি এমন কোনো শক্তিশালী দল হয়ে উঠছে। সিনিয়র নেতাদের কথাবার্তা দেখে মনে হয় যে জামাতকেই তারা প্রতিপক্ষ হিসাবে মনে করতেছে আরকি। দর্শক নাগরিক প্রতিদিনের নিউজরুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফারদিন আলম এবং আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিএনপির একজন সিনিয়র রাজনীতিবিদ এবং পরপর ৩ বারের সংসদ সদস্য জনাব কাজী সালিমুল হক কামাল। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমরা দেখছি যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং আগামীতে তারেক রহমান দেশে ফিরছেন। সব মিলিয়ে কেমন লাগছে নির্বাচনের পরিবেশটা? ভালো দেশে একটা নির্বাচন দরকার, ভালো সুষ্ঠু নির্বাচন দরকার। দোয়া করি যেন ভালোভাবে নির্বাচনটা হয়ে যায়। এটা তো জাতির সবাই আশা করতেছে আরকি। আচ্ছা, আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আসলে আমি নমিনেশন চাই নাই। আমি ইনফেক্ট আপনারা তো হয়তো বয়স কম, জানেন না অনেক কিছু। ২০০৮ এ আমি নির্বাচন করি নাই এবং এরপরে কারাগারে যাওয়ার আগে পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়, আমি নির্বাচন থেকে কিন্তু সত্যি কথা বলতে কি ২০০৮ এর থেকে আমি এক ধরনের রিটায়ারমেন্টে চলে যাওয়ার চিন্তা করি। কারণ আমি বেসিক্যালি একজন ব্যবসায়ী মানুষ। আমার ব্যবসার অনেক ক্ষতি হচ্ছিল। আর একজন এমপির পক্ষে উম দেশের কোনো পরিবর্তন আনা সম্ভব না আরকি। আনটিল অ্যান্ড আনলেস যারা ক্যাবিনেটে থাকে বা ইনার ক্যাবিনেটে থাকে, তারাই হয়তো দেশের কিছু পরিবর্তন আনতে পারে। আমার এলাকার জনগণের যে ডেভেলপমেন্টের কাজ যেগুলো ছিল, রাস্তাঘাট, স্কুল, কলেজ আমার যতটুক ক্ষমতার ভিতরে ছিল আমি সবগুলো করে পরে আমি ডিসাইড করি যে আমি আর নির্বাচনে এত সময় মানে রাজনীতি করতে গেলে প্রচুর সময় ব্যয় করতে হয়। আমার ব্যবসা অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। আমি যখন পলিটিক্সে ঢুকি তার আগে আমি ৬ বার বাংলাদেশ সরকার আমাকে সিআইপি অর্থাৎ কমার্শিয়ালি ইম্পোর্টেন্ট পারসন হিসাবে ঘোষণা দেয়। কিন্তু আমার সেই ব্যবসা আ কি বলবো ধ্বংস হতে, হতে এবং আওয়ামী লীগের সময় এসে এখন আমি আগে যা ছিলাম তার ১০ ভাগের ১ ভাগও আমার নাই আরকি। তো এইজন্যে আমি আর এর পেছনে সময় দিতে চাই না। আর বিশেষ করে আমার পরিবারের সবাই আমার স্ত্রী, ছেলে-মেয়ে কেউ চায় না যে আমি রাজনীতি উম করি। বরঞ্চ ব্যবসাটাকে যতটুক ধরে রাখা যায় সেইটুক করার জন্যে আমি উম এর আগে মানে কারাগারে যাওয়ার আগে বলতে গেলে আমার কোনো কোম্পানির কোনো ব্যাংকের তেমন কোনো দেনা ছিল না। বাট এই আওয়ামী লীগের ১৬ বছরে আমার ব্যাংকের থেকে লোন নেয়া লাগছে, অনেক কিছু করা লাগছে। নানান কারণে আরকি আসলে নির্বাচনের থেকে অনেকটা মুখ ফিরায় নেয়ার মতন আচ্ছা, আপনি অবস্থা বলছেন হলো। যে আপনি নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন না, আপনার পরিবারের মানুষজন চাচ্ছে না। মাগুরা ২ আসনের মানুষজন কি চাচ্ছে? সেইখানে তো জনগণ সবাই চায় যে আমি নির্বাচন করি। জনগণের চাপে বলতে বাধ্য হয়েছিলাম যে, যদি দল এটা পরিবর্তন না করে, তাহলে জনগণ যদি চায়, তাহলে আমি হয়তো স্বতন্ত্র নির্বাচন করব আরকি। তো এখনো ডিসাইড করি নাই কি করব। সময় আছে এখনো হাতে ১-২ সপ্তাহ মতন। তো দেখা যাক সামনে কি হয়। স্বতন্ত্র অথবা অন্য কোনো দলের ব্যানারে নির্বাচন করার চিন্তাভাবনা? না অন্য কোনো দলে আমার দল পরিবর্তন করার কোনো ইচ্ছা নাই। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলির সবাই আমরা জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি। যে কারণে আমার বিশেষ করে অন্য কোনো দলে যাওয়ার কোনো ইচ্ছা নাই। ২০২৬ সালের নির্বাচনে আপনার চোখে সবথেকে বড় চ্যালেঞ্জটি কি হতে যাচ্ছে?
একটা তো নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে যে আওয়ামী লীগ যেহেতু বিরোধিতা করে, আওয়ামী লীগ হয়তো অনেক জায়গায় নাশকতা যেরকম অলরেডি জেহাদির ব্যাপারটা যেরকম হতো, এরকম হয়তো করতে পারে। তো সেইখানে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে সক্রিয় থাকে, হয়তো সেইটা কমানো সম্ভব হবে। একদম তো বন্ধ করা সম্ভব হবে বলে আমি মনে করি না। বাট বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে নতুন প্রজন্মরা এখন কোন দিকে ভোট দিবে, কাকে ভোট দিবে। আর আরেকটা চ্যালেঞ্জ হবে যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে। তারা কাকে শত্রু মনে করবে, বিএনপিকে না জামাতকে। যেরকম আওয়ামী লীগের সময় যদিও বিএনপি ইলেকশন করে নাই, কিন্তু আমরা কিন্তু যখন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালে আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলতাম যে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে, যাতে আমাদের তখন একটা ছিল যে নৌকা ঠেকাও, নৌকা যেন না পাস করতে পারে, যাতে মানুষকে দেখানো যে জনগণ আওয়ামী লীগকে চায় না। ঠিক এখন এমনও হতে পারে যে আওয়ামী লীগ, আমি যদি রাজনীতির বুঝে থাকি, তাহলে আওয়ামী লীগও ঠিক তাই করবে যে বিএনপি যাতে না জিততে পারে, তারা হয়তো বলতে পারে যে তোমাদের সব ভোট জামাতকে দাও, অথবা যদি স্বতন্ত্র প্রার্থী থাকে তাদেরকে দাও। এইটাই আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি। আর নির্বাচনের পরে যদি বিএনপি ক্ষমতায় যায়, আরো বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমাদের তো সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের এই যে আমরা যে উন্নয়নশীল দেশের যে উন্নীত হতে যাচ্ছি, তাতে আমাদের এক্সপোর্টের উপরে অনেক বাধা আসবে, অনেক কিছু হবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের আগের থেকে অনেক বেশি কড়াকড়ি হবে। সেই ক্ষেত্রে আমাদের দেশে ওষুধের দাম, জিনিসপত্রের দাম, বা আমরা এখন যেসব সহজ শর্তে ঋণ পাচ্ছি, তখন হয়তো এগুলো পাবো না আর কি। তো যেই সরকারই আসবে তার জন্যে বিরাট চ্যালেঞ্জ হবে ওটা। বিএনপির পরবর্তী প্রজন্মের নেতৃত্ব এটা কি এখন পর্যন্ত স্পষ্ট নাকি স্পষ্ট না? এটা তো স্পষ্ট, কারণ আমাদের যে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি তো ২০০১-এর নির্বাচনের আগের থেকেই উনি জড়িত ছিল, এবং ২০০১-এর নির্বাচনটা বলতে গেলে পুরাটাই উনার নেতৃত্বে, উনার প্ল্যানিংয়ে সবকিছুতে করা আর কি। তো উনি ওই দিক থেকে এক্সপিরিয়েন্স। আর যেহেতু এখন ওনার বয়স কম আছে, উনি ছাড়া তো অন্য কোনো বিকল্প আমার মনে হয় না বিএনপির কেউ কোনো কিছু চিন্তা তারেক রহমান দেশে ফিরছেন এবং দেশে ফেরার পরে বিএনপির যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কোন ধরনের পরিবর্তন আসবে কিনা? আসতে পারে হয়তো, কারণ উনি এতদিন তো ১৬-১৭ বছর বিদেশে, উনি অনেককে সামনের থেকে দেখেন নেই, বা যাদেরকে দেখে গেছেন তারা অনেকে রিটায়ার করে গেছে, অনেকে মারা গেছে, অনেক নতুন নেতৃত্ব আসছে, তাদেরকে চিনতে হবে। উনি চিনবেন। এতদিন তো হয়তো টেলিফোনে চিনতো, বাট সামনাসামনি যখন আসবে, এ উনি অনেকের কাছ থেকেই হয়তো জানবে যে আসলে উনি যেই লোকের উপরে আস্থা রাখছেন, সে কতখানি আস্থা রাখার যোগ্য, আর যার উপরে রাখে নাই সে কেমন। সামনাসামনি আর লং ডিস্টেন্সে তো এক হবে না। অবশ্যই আশা করি সামনে আসলে ওটা উনি আসলে অনেক ইমপ্রুভ করবে। আ তরুণ অনেক ভোটার নতুন এসছে এবং বর্তমানের তরুণরা যারা রয়েছে তারা কিন্তু রাজনীতি নিয়ে একটু নাক গলাচ্ছে, একটু ভাবছে, রাজনীতি নিয়ে চিন্তা করছে। তারা সামনের রাজনীতিটা আসলে কিভাবে দেখতে চাচ্ছে? তরুণরা তো আসলে আসার দরকার, কারণ তরুণ আমাদের বাংলাদেশে এখন অলমোস্ট 35-40% মনে হয়, আমি যদি ফিগারটা সঠিক বলে থাকি, 18 থেকে 30 বছর এরকম হবে আর কি। 18 বছরের নিচে মনে হয় 20%-এর মতন। তো তারাই তো আগামীতে দেশের নেতৃত্ব দিবে। তো তাদেরকে চিন্তা করতে হবে দেশটা কোন দিকে যাবে, কোন দিকে যাওয়া উচিত। এই যে আমাদের যে ৫ই আগস্টের যে আন্দোলনটা হলো, এটা তো তরুণদের দ্বারাই সম্ভব হয়েছে আর কি। আর তরুণরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় খুব এক্সপার্ট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন অনেক কিছু খুব তাড়াতাড়ি ছড়ায় যায়, স্প্রেড হয়ে যায়।
আর তরুণদের প্রতি তরুণরা এখন অনেক ব্লান্টলি কথা বলে, মানে তারা আর আগে যেরকম আমরা অনেক কিছু ভদ্রতার খাতিরে বলতাম না, আবার তরুণরা তো এখন সেগুলো ফেসবুকে বিভিন্ন জায়গায় ডাইরেক্ট লিখে দেয় আর কি। আমার ব্যক্তিগত ধারণা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা বলবো বা দোষ বলবো, যেটা বলবো যে আমাদের যারা সমাজে খারাপ লোক, দুর্নীতিবাজের লোক, তারা মনে করে যে অন্যরা তো ভদ্র, তারা আমাদেরকে নিয়ে কিছু বলবে না বা লিখবে না। আসলেই তাই, কিন্তু আমরা জানি যে একটা লোক দুর্নীতিবাজ, একটা লোক চোর, একটা লোক দুশ্চরিত্র, কিন্তু আমরা ভদ্রতার খাতিরে বলি না। তো এখন যে নতুন প্রজন্ম আসছে তারা কিন্তু সেটা বলছে। তারা এগুলো বলে, হ্যাঁ, এইটাই সবচেয়ে ভালো, এবং তারা যত বলবে আমাদের সমাজ তত পরিবর্তন হবে। তখন আর এই ভদ্রতার লেবাজের কারণে যে আমরা ভদ্র, আমরা বলবো না, আরেকজন দুর্নীতি করে যাবে, তারা বলবে না, এইটা যখনই উঠে যাবে তখনই কিন্তু এই দেশ আস্তে আস্তে জবাবদিহিতে আসবে, ভালো লোক রাজনীতিতে আসবে, সরকারি কর্মকর্তারাও নিজেদেরকে পরিবর্তন করবে, সবাই পরিবর্তন হবে, এবং পরিবর্তন হলে দেশ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এখন আমরা অনেক তরুণদের অনেক নেতৃত্ব দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে এনসিপি দলটি বেশ ভালোভাবে দাঁড়িয়ে গিয়েছে এবং সেই সাথে গণ অধিকার পরিষদ দেখছি। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের কার্যক্রম আপনার কাছে কেমন লাগে? আমার যদি ব্যক্তিগত মতামত আমি বলি, আমি মনে করব যে এনসিপি পলিটিক্যাল পার্টি করে ভুল করছে আর কি। কারণ আমার মনে হয় না তারা খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারবে। কারণ আমাদের দেশে এখনো ভোট তো একজনকে দেখে আসে না, গ্রামের লোকজনকে মোটিভেট করে ভোট সেন্টারে নিয়ে যেতে হয়, তাদেরকে বোঝাতে হয়। তাদের কিন্তু সেইরকম গ্রাসরুট লেভেলে সেইরকম ওয়ার্কফোর্স নাই। আমরা দেখছি কিন্তু ওই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ তারা কিন্তু তাদের গ্রামে যাচ্ছে, মানুষজনদেরকে বোঝাচ্ছে। ওই তো ২-১ জন হয়তো করবে, বাট তারা অ্যাজ আ পার্টি আমার মনে হয় না যে তারা, আমি ভুল হতে পারি, বাট এটা আমার অবজারভেশন যে তারা খুব একটা ভালো করবে না আরকি। বরঞ্চ তারা যদি হিরো হিসাবে বাইরে থাকতো, বাইরে থেকে একটা প্রেশার গ্রুপ হিসাবে তারা পলিটিক্যাল পার্টিকে প্রেশার ক্রিয়েট করতো, তাহলেই কিন্তু ভালো হতো আরকি। আমার ব্যক্তিগত ধারণা যে ধরেন আমাদের স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যদি এই ডাইরেক্টলি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার না হয়ে উনি যদি পলিটিক্যাল যেরকম চায়নায় মাও সেতুং, উনি কিন্তু রেভলিউশনের পরে উনি কোনো ক্ষমতায় যায়নি। উনি চৌ এনলাই, লিউ শাওচি তাদেরকে যে বলছে যে আই এম এ লিডার, আমি মানুষরা নাচাতে পারি। তোমরা অ্যাডমিনিস্ট্রেটর, তোমরা দেশ চালাও। যে কারণে চায়না আজকে কোথায় চলে গেছে, সেম ভিয়েতনামে তাই হয়েছে আরকি। বাট আমি হয়তো ভালো লিডার হতে পারি, বাট আমি ভালো অ্যাডমিনিস্ট্রেটর কখনোই ভালো লিডাররা ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে না। কারণ যখন লিডার হয় তাকে অনেক কিছু ছাড় দিতে হয়, অনেককে দিয়ে অনেক কাজ করাতে। বাট অ্যাডমিনিস্ট্রেটর যখন হবে তাকে তো অনেকটা রুথলেস হতে হবে, যে আমি বন্ধু-বান্ধব কেউ যেরকম লি কুয়াং ই সিঙ্গাপুরে আমরা প্রায় সিঙ্গাপুর বলি। লি কুয়াং ইর ১ম কথাই ছিল যে আমি জিরো টলারেন্স অন করাপশন, এবং আমাকে সবচেয়ে ১ম এ মনে রাখতে হবে যে আমার বন্ধু-বান্ধব জেলে যাবে, আমাকে সেটা মেনে নিতে হবে আরকি। বিএনপি তার প্রতিপক্ষ হিসেবে ১ম এ কাকে মনে করছে? জামাতকে নাকি এনসিপিকে? না, অবশ্যই এনসিপি তো এখনো, আমি মনে করি না যে এনসিপি এমন কোনো শক্তিশালী দল হয়ে উঠছে। জামাতকেই তো অবশ্যই বিএনপির সব নেতাদের, সিনিয়র নেতাদের কথাবার্তা দেখে মনে হয় যে জামাতকেই তারা প্রতিপক্ষ হিসাবে মনে করতেছে। বিএনপি জামাতকে কোন কারণে প্রতিপক্ষ মনে করছে? এটা তো একটাই কারণ হওয়ার কথা, মানে রাজনীতি পলিটিক্যাল পার্টি একটা পার্টি আরেকটা পার্টিকে প্রতিপক্ষ মনে করে যখন মনে করে সে অনেক শক্তিশালী হয়ে গেছে, সে হয়তো সিট বেশি পেয়ে যাবে। সেই কারণে হয়তো করতে পারে। হ্যাঁ, তবে আমার ব্যক্তিগত মতামত এটা আরকি যে যেহেতু একমাত্র জাতীয় পার্টি ছাড়া সমস্ত পলিটিক্যাল পার্টি বলতে গেলে একসময় আওয়ামী লীগের বিপক্ষে ছিল। আওয়ামী লীগের বিপক্ষে সবাই মিলে আন্দোলন করছে আরকি। তো আমাদের এটলিস্ট আরো কিছুদিন আমাদের এই ঐক্যটা ধরে রাখা উচিত ছিল। কারণ এখন আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি হলে আওয়ামী লীগের
আবার রিটার্ন করাটা খুব সহজ হয়ে যাবে আরকি। আমাদের ভিতরে যদি মানে বন্ডনেস না থাকে, আমরা যদি এক না থাকি, ধরেন এখন ক্ষমতায় গেল, যেই ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় গেল, জামাত যদি সাপোর্ট না দেয়, জামাত যদি আওয়ামী লীগের সাথে মিশে, অ্যা তাহলে বিএনপির জন্যে কঠিন হয়ে যাবে আরকি। তা আমি জানি না যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কি চিন্তায় অ্যা এই মানে স্ট্যান্ড নিচ্ছে, সেটা আমার মাথায় আসে না আরকি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।